তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। এবং এখনো পর্যন্ত আমরা দ্য লিভিং ওয়ার্ল্ড আলোচনা শুরু করেছি এবং লিভিং ওয়ার্ল্ডের মধ্যে বায়োডাইভার্সিটি শেষ করেছি এবং 3 ডোমেনস অফ লাইফ সম্বন্ধে শেষ করেছি। যদি কারো ভিডিওগুলো মিস হয়ে থাকে অবশ্যই যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্ট থেকে বায়োলজির ভিডিওর লেকচার পরপর পেয়ে যাবে। তো আজকে আমরা 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং অবশ্যই এই জায়গাটা নিট বিএসসি নার্সিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ট্যাক্সোনমি। নাও আমাদের বুঝতে হবে প্রথম ট্যাক্সোনমি জিনিসটা কি। একদম আমাদের একটা নতুন টার্ম, নতুন শব্দ, এটাকে এক্সপ্লেন করব, বুঝবো এবং চেষ্টা করব ইজিলি রেডি করে নিতে। তো আমরা যেটা বললাম, আমরা আজকে আলোচনা করব ট্যাক্সোনমিকে নিয়ে। নাও হোয়াট ইজ ট্যাক্সোনমি? এই ট্যাক্সোনমিটা বায়োলজির দুটো শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ট্যাক্সিস এবং নোমোস শব্দটা, মানে আরেকটা নমিটা এসছে নোমোস নামক শব্দ থেকে। তাহলে ট্যাক্সিস প্লাস নোমোস এই দুটো। এই ট্যাক্সিস কথার অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আর নোমোস কথার অর্থ হচ্ছে লজ বা আইন। অর্থাৎ আমরা দেখতে পেলাম ট্যাক্সোনমি কথাটার অর্থ কি। ট্যাক্সোনমি কথাটার লিটারাল মিনিং দাঁড়ালো অ্যারেঞ্জমেন্ট অফ ল। অর্থাৎ এখানে কিছু সাজাবার নিয়ম সম্পর্কে আমি জানবো। অর্থাৎ ট্যাক্সোনমি আমাদেরকে জানাতে সাহায্য করবে জীবদেরকে কিভাবে সাজাবো। এবারে জীবদেরকে কেন সাজানোর প্রয়োজন, আমি তোমাদের শুরু করার সময়তেই প্রথমেই বলেছিলাম জীব বৈচিত্র্য, অর্থাৎ জীবেরা যে ছড়িয়ে রয়েছে। এবারে প্রচুর রকমের জীব আমরা দেখেছি, তাকে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি এগুলোতে ভাগ করলাম। পৃথিবীর সর্বক্ষেত্রে অনেক রকমের জীব, অনেক রকমের প্রজাতি দেখতে পাচ্ছি। তাহলে এই যে এত জীব, তাদেরকে আমি যদি একটা গোষ্ঠীবদ্ধ না করতে পারি তাহলে বায়োলজিটা নিয়ে পড়াশোনা করা খুবই জটিল হয়ে উঠবে প্রত্যেকটি পাঠকের কাছে। তাই বিজ্ঞানীরা কি করলেন, তারা বললেন বায়োলজির যতগুলো ছিল তাদের আমরা একটা জায়গাতে নিয়ে আসবো। যত সমস্ত প্রাণী উদ্ভিদ ছিল আমরা সেখানে দেখেছি যে রাজ্যে ভাগ করছি। তো রাজ্যে এই যে ভাগ করছি মানে 3 ডোমেনস অফ লাইফে দেখলাম 6 কিংডম ক্লাসিফিকেশন, সেখান থেকে 3টা ডোমেন হচ্ছে। এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের কনসেপ্টটা আসছে কিন্তু আমাদের এই ট্যাক্সোনমি থেকেই। তাহলে ট্যাক্সোনমি হচ্ছে, ট্যাক্সোনমি ইজ নাথিং বাট এ ব্রাঞ্চ অফ বায়োলজি that deals with the systematic arrangement of organism। অর্থাৎ জীবদেরকে একটা সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো বা বেছে নেওয়ার যে বিজ্ঞান, সেটাকেই বলবো আমরা কি, এই ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি দুটো ওয়ার্ড ট্যাক্সিস এবং নোমোস থেকে এসেছে, এর লিটারাল মিনিংটা বুঝতে পারলাম। এই ট্যাক্সোনমি ওয়ার্ডটা সর্বপ্রথম ব্যবহার করেন এ.পি. ডিকান্ডোলে। এ.পি. ডিকান্ডোলে সর্বপ্রথম এই ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেন। এই ট্যাক্সোনমি শব্দটার তার মানে প্রবর্তন করেন কে? হু ইউজ দ্য টার্ম ট্যাক্সোনমি? দ্যাট আনসার উইল বি এ.পি. ডিকান্ডোলে। এবং তিনি তার একটা বিখ্যাত বই, সেই বইয়েতে ট্যাক্সোনমি টার্মটাকে প্রথম উল্লেখ করলেন। বইটার নামটা কি? বইটার নামটা হচ্ছে থিওরি এলিমেন্টারি ডি লা বোটানি। এই হচ্ছে বইটার নাম, থিওরি এলিমেন্টারি ডি লা বোটানি। প্রথমেই তোমাদের এখানে দেখে মনে হতে পারে থিওরি বানানটা ভুল,
এলিমেন্টারি বানানটা ভুল, TARY হতো, থিওরি RY হতো, ডি লা বোটানিক, কিন্তু এটা ইংলিশ নাম ছিল না, তাই নামটা কিন্তু একদম অথেন্টিক এবং এটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করলাম। তাহলে ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করলেন এপি ডিকান্ডোলে, কোন বইতে ব্যবহার করলেন? তার থিওরি এলিমেন্টারি ডি লা বোটানিক নামক বইতে ব্যবহার করলেন এবং সালটা ছিল 1813 খ্রিস্টাব্দে। অর্থাৎ আজ থেকে অনেক দিন আগেই এই ট্যাক্সোনমি ব্রাঞ্চটার সৃষ্টি হয়েছিল এবং ট্যাক্সোনমি ব্রাঞ্চটার সৃষ্টি করলেন কে? এপি ডিকান্ডোলে তার থিওরি এলিমেন্টারি ডি লা বোটানিক নামক বইতে। কিন্তু এটা তোমরা ভুল করবে না, এই ট্যাক্সোনমি বিদ্যার উপর মানে তিনি টার্ম ব্যবহার করলেন, তিনি সব জিনিসগুলোকে ট্যাক্সোনমির মধ্যে ঢোকালেন, কিন্তু ট্যাক্সোনমি বিদ্যার উপর যিনি বেশি কাজ করেছেন তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি বিদ্যার ফাদার। এই ট্যাক্সোনমি বিদ্যার ফাদার কে ছিলেন? লিনিয়াস। এই লিনিয়াস হচ্ছেন ট্যাক্সোনমি বিদ্যার জনক। লিনিয়াস ছিলেন কি? ট্যাক্সোনমি বিদ্যার জনক, অর্থাৎ ফাদার অফ ট্যাক্সোনমি। লিনিয়াস হচ্ছেন ট্যাক্সোনমি বিদ্যার জনক। এই যে লিনিয়াস, তাকে কি বললাম? লিনিয়াস, LINNAEUS, লিনিয়াস। তিনি হচ্ছেন ফাদার অফ ট্যাক্সোনমি। কেন? কারণ লিনিয়াস দেখব ট্যাক্সোনমি বিদ্যার উপর অনেক কাজ করেছেন। তো লিনিয়াস হচ্ছেন খুব স্মরণীয় একজন বিজ্ঞানী। তো লিনিয়াসের লেখা বইয়ের নাম আবার পরীক্ষাতে পড়ে। এই ট্যাক্সোনমি বিদ্যার উপর যে লিনিয়াস যে বই লিখেছেন সেটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম। স্পিসিস প্ল্যান্টেরাম। দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। তাহলে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বই এবং লিনিয়াসের লেখা প্রথম বইয়ের নাম হচ্ছে ফিলোজোফিয়া বোটানিকা। ফিলোজোফিয়া বোটানিকা। তাহলে এটা মনে রাখবে, লিনিয়াসের লেখা প্রথম বইটার নাম কি? ফিলোজোফিয়া বোটানিকা। তারপরে দ্বিতীয় বইটার নাম কি? স্পিসিস প্ল্যান্টেরাম। তারপরে তৃতীয় বইটার নাম কি? সিস্টেমা ন্যাচুরি। এই তিনটা বই লিনিয়াস কিন্তু লিখেছেন এবং তিনি ট্যাক্সোনমির বিভিন্ন জীব সম্পর্কে প্রচুর ধারণা দিয়েছেন। তাই লিনিয়াসকে বলছি ট্যাক্সোনমি বিদ্যার জনক। এবারে আমরা তো ট্যাক্সোনমির একটু ব্যাকগ্রাউন্ড দেখলাম, ট্যাক্সোনমি কি আবিষ্কার করেছেন, কে টার্ম ব্যবহার করলেন, ডিটেলস গুলো জানলাম। এবারে চলে আসি এই যে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিটার মধ্যে কি কি রয়েছে। এই যে ব্রাঞ্চ ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমি মেন চারটে জিনিসকে বেস করে গড়ে উঠেছে। কি কি? প্রথম হচ্ছে ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টার। ক্যারেক্টারাইজেশন মানে চরিত্রায়ন, মানে প্রত্যেকটা জীবের আমরা চরিত্রকে দেখব বা তার বৈশিষ্ট্যগুলোকে দেখব। জীবেদের এই বৈশিষ্ট্য দেখাটাকেই বলা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। এই চরিত্র দেখার পর জীবগুলোকে আমি চিনে নেব, সেটাকে বলা হবে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন। নেক্সট এদেরকে আমরা নাম দেব, সেটাকে বলা হবে নোমেনক্লেচার। আর এদেরকে আমরা একটা গোষ্ঠীবদ্ধ করব, সেটাকে বলা হবে ক্লাসিফিকেশন। সো taxonomy is the branch of biology that deals with characterization, identification, nomenclature and classification. এই চারটে নিয়ে একটা ব্রাঞ্চ গড়ে উঠলো, যেটার নাম দিচ্ছি ট্যাক্সোনমি।
ক্যারেক্টারাইজেশনের বাংলা কি? চরিত্রায়ন। আইডেন্টিফিকেশন মানে কি? শনাক্তকরণ। নোমেনক্লেচার মানে কি? নামকরণ। ক্লাসিফিকেশন মানে কি? শ্রেণীবিন্যাস। That is what is taxonomy, the branch of biology that deals with characterization, identification, nomenclature and classification. এবারে ভালো করে বুঝবো, কারণ আমরা যখন এটা 9-এ পড়েছি হয়তো ভালো করে বুঝতে পারিনি বিষয়টা। কেন? তখন শুধু মুখস্থ করে পেরিয়ে গেছি। কিন্তু এখানে আমাদেরকে বুঝে করা ছাড়া কোনো রাস্তা নেই এবং খুব ইন্টারেস্টিং একটা ব্রাঞ্চ। তো আমরা কি করব? হোয়াট ইজ ক্যারেক্টারাইজেশন? মনে করো সাপোজ ক্যারেক্টার মানে কি? বৈশিষ্ট্য। তোমার মধ্যে আমি যেগুলো দেখতে পাবো, এবারে কিছু বৈশিষ্ট্য আমি বাইরে থেকে দেখে বলতে পারবো তুমি লম্বা, তোমার গায়ের রং ফর্সা বা কালো বা শ্যামল বর্ণ, তোমার চোখের গঠন কিরকম, তোমার চুলের গঠন কিরকম, এগুলো বাইরে থেকে দেখেই বুঝতে পারবো। আবার কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো বাইরে বুঝতে পারবো না, হয়তো জেনেটিক ক্যারেক্টার যেগুলো। কারণ আমরা জানি প্রতিটি জীবের দু রকমের ক্যারেক্টার থাকে। কি কি? এক হচ্ছে ফেনেটিক ক্যারেক্টার, আর দুই হচ্ছে কি? জেনেটিক ক্যারেক্টার। ফেনেটিক মানে কি? এক্সটার্নাল বা বাহ্যিক, আর জেনেটিক মানে হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টার। তাহলে জেনেটিক ক্যারেক্টার বা ফেনেটিক ক্যারেক্টার যাই হোক, তোমার আমি বৈশিষ্ট্যগুলো প্রথমে দেখলাম, বৈশিষ্ট্যগুলো দেখে দেখলাম তুমি অপরজনের সাথে মিল পাচ্ছ বা তোমাকে মিল পাচ্ছি না। এই যে ক্যারেক্টারগুলো দেখার পরে জীবেদের মধ্যে মিল অমিল খোঁজা এবং জীবেদেরকে পৃথক করা, মানে মনে করো সাপোজ একটা ক্লাসে দুজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? একটা ক্লাসে দুজন, আমি সাপোজ ধরে নিলাম রামের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে, আবার শ্যামের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবারে রাম এবং শ্যাম কি একই? না, তাদের মধ্যে বৈশিষ্ট্যের কত মিল পাবো দেখবো। যদি মিল পাই তাই তাদেরকে এক জায়গায় রাখবো, যদি অমিল পাই দূরে করবো। তো দ্যাট ইজ দ্য আইডেন্টিফিকেশন। নাও হোয়াট ইজ আইডেন্টিফিকেশন? আইডেন্টিফিকেশন ইজ দ্য রেকগনাইজিং অফ এনি অর্গানিজম, অর্থাৎ কোন জীবকে চিনে নেওয়ার পদ্ধতি। চিনে নেব কার ভিত্তিতে? চিনে নেব সবসময় মনে রাখবে, জীবের চিনে নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো হয় সিমিলারিটি বা মিল, আর হচ্ছে কি? ডিসসিমিলারিটি। তাহলে একটা জীবকে চিনে নেব বা অপর জীব থেকে পৃথক করব কি করে? তার সিমিলারিটি এবং ডিসসিমিলারিটি। এই ডিসসিমিলারিটিকে আমরা বলতে পারি ডিফারেন্স। তাহলে আইডেন্টিফিকেশন ডিলস উইথ বোথ সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস অ্যামং অর্গানিজম। তাহলে আইডেন্টিফিকেশন জিনিসটা কি হলো? যে পদ্ধতির সাহায্যে আমরা চরিত্রের বা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা জীবকে অপর জীব থেকে পৃথক করে নেব, এই পৃথক করে নেওয়ার পদ্ধতিকে বলবো আইডেন্টিফিকেশন। ঠিক আছে? এবারে আসি নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে নামকরণ। তো আমরা নামকরণ কেন করলাম সোসাইটিতে? দেখো, আমরা যদি নামকরণ না করতাম, হয়তো তোমার বাড়ির বড় ছেলে তাই 1, তার হলো 2, এরকম করে দিতাম। কিন্তু সেটা দিলে কি হতো, আমি যখন স্কুলে পড়তে যেতাম আমাদের সমস্যা হতো। বা তোমার যদি সঠিক নাম এবং টাইটেল না থাকতো, দেখো আমি সাপোজ ধরে নিচ্ছি আমার নাম সুমন্ত, তাহলে একটা জায়গাতে সুমন্ত নামে 10 জন থাকতে পারে। সুমন্ত মণ্ডল, সুমন্ত কর্মকার, সুমন্ত সরকার, যাই হোক। তাহলে চিঠি বা কোনো কিছু আদান প্রদান বা কারোর সঙ্গে যোগাযোগ রাখবো কি করে? তাহলে যদি শুধু সুমন্ত দিতাম তাহলে কিন্তু একটা প্রবলেম ছিল। তাই আমরা কি করলাম, দুটো করে জিনিস, একটা করে নাম, একটা করে পদবি ব্যবহার করলাম। তো এইভাবে নাম ও পদবি এলো জীব থেকে। তো সেরকমই আমরা জীবের যখন জীবকে চিনে নেব যে এই জীবটা থেকে এইটা আলাদা, তাদেরকে আমরা কি দেব? বিজ্ঞানসম্মত নাম। এই বিজ্ঞানসম্মত নাম দেওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি? নোমেনক্লেচার। ভালো করে বুঝো। তাহলে হোয়াট ইজ নোমেনক্লেচার?
nomenclature is nothing but the giving the naming of organism scientifically is known as nomenclature. তাহলে আইডেন্টিফিকেশন বুঝলাম, জীবদেরকে পৃথক করে চিনে নেওয়ার পদ্ধতি। নোমেনক্লেচার মানে হচ্ছে জীবদের বিজ্ঞানসম্মতভাবে নাম দেওয়ার পদ্ধতি। এবারে জীবদেরকে নাম দিলাম, তারপরে কি করব? জীবদেরকে নাম দেওয়ার পর জীবদেরকে গোষ্ঠীবদ্ধ করব। হয়তো আমি সাপোজ কতগুলো নাম দিলাম, ফ্যান, চেয়ার, টেবিল, ডাস্টার, পেন, চক। এবারে দেখো চক, পেন, ডাস্টার এদেরকে একই গ্রুপে রাখবো, চেয়ার, টেবিল, খাট এদেরকে একটা গ্রুপে রাখবো। এই যে গ্রুপ করছি, এই গ্রুপিং অফ অর্গানিজম, এই যে গ্রুপিং অফ অর্গানিজম, এই গ্রুপিংটাকেই বলা হচ্ছে কি? ক্লাসিফিকেশন। গ্রুপিং অফ অর্গানিজম। তাহলে আমরা ট্যাক্সোনমি বিদ্যা আমাকে কি শেখালো? ট্যাক্সোনমি বিদ্যা মেন তিনটা জিনিস, চারটে জিনিস সম্পর্কে শেখালো। প্রথম চরিত্রায়ন বা ক্যারেক্টারাইজেশন, নেক্সট আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন মে ডিলস উইথ বোথ সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস। নেক্সট পড়লাম, তারপরে কি পড়লাম? নোমেনক্লেচার। আইডেন্টিফিকেশন করার পর প্রত্যেকটা জীবের একটা করে নাম দেব, জীবের নাম দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে নোমেনক্লেচার। আর জীবদেরকে নাম দেওয়ার পর, বৈশিষ্ট্য দেখার পর, সমস্ত কিছু করার পর তাদের একই রকমের জীব যারা, তাদের গোষ্ঠীবদ্ধ করব। এই গোষ্ঠীবদ্ধ করার পদ্ধতি হয়ে গেল কি? ক্লাসিফিকেশন। তাহলে ট্যাক্সোনমি জিনিসটা তো কিছুই নয়। ট্যাক্সোনমি হচ্ছে একটা সিস্টেমেটিক, দেখো নিয়ম কানুন শিখাচ্ছে, অ্যারেঞ্জমেন্ট অফ ল, অ্যারেঞ্জমেন্ট করছে জীবেদেরকে। তাদের চরিত্রের উপর ডিপেন্ড করে যখন তাকে ক্যারেক্টারগুলোকে চিহ্নিত করলাম, দ্যাট ইজ ক্যারেক্টারাইজেশন। তাদেরকে যখন এক জীব থেকে অপর জীব চিনে নিলাম, দ্যাট ইজ আইডেন্টিফিকেশন। তাদের যখন সায়েন্টিফিক নাম দিলাম, নোমেনক্লেচার। এবং যখন তাদের গ্রুপিং অফ অর্গানিজম করলাম, সেটা হচ্ছে কি? ক্লাসিফিকেশন। এবারে চলে আসি আমরা, এই যে তিন রকমের হলো, এবারে চলে আসবো গুরুত্বপূর্ণ ভাবে এই যে ক্লাসিফিকেশন যে পার্টটা, আমরা প্রত্যেকটা পার্টেই যাব। এই ক্লাসিফিকেশন হচ্ছে তিন রকমের। ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন হচ্ছে তিন রকম। কি কি তিন রকম? একটা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর্টিফিশিয়াল, আমি বাংলাটাও বলছি, কারণ বলি, আমি ইংলিশে করার কারণ হচ্ছে তোমরা যেহেতু ধরে নেবো, তোমরা যারা দেখছো অবশ্যই নিট দেবে। নিটের কোশ্চেন যদি সলভ করতে হয়, ভালো ভালো বই সব ইংলিশেই আছে, তাই তোমার সুবিধা হবে। আর আমি বাংলাগুলো বলে নেবো, তোমরা যদি নোট ডাউন করছো বা ক্লাসটাকে সিস্টেমেটিক ভাবে ফলো করছো, সেখানে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। দু নম্বর হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এন্ড তিন নাম্বার হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম অফ classification. So classification is of three types: artificial system of classification, natural system of classification এবং phylogenetic system of classification. এবারে আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশন মানেই কি বললাম? দ্যাট ইজ গ্রুপিং অফ অর্গানিজম। এবং দেখো, যখন ক্লাসিফিকেশন করব তখন জীবেদের মধ্যে কি দেখব? গ্রুপ করব। গ্রুপ যদি করি, তাদের একটা গ্রুপ কখন কাদের করব? যাদের মধ্যে বেশি মিল পাবো না যে অমিল পাবো তাদেরকে নিয়ে গ্রুপ করব। তাই সবসময় আমরা কাকে দিয়ে করব? মিলের উপর ভিত্তি করে করব। তাই ক্লাসিফিকেশন অলওয়েজ ডিলস উইথ সিমিলারিটি, এগুলো কিন্তু এমসিকিউ পড়বে, সিমিলারিটিস। তাহলে দেখো, আইডেন্টিফিকেশন ডিলস উইথ সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস, বাট ক্লাসিফিকেশন ডিলস উইথ সিমিলারিটি। কেন? আমি তো প্রথমে জীবদেরকে আইডেন্টিফিকেশন করেছি,
তাদেরকে পৃথক করে নিয়েছি, এরপরে করছি গ্রুপিং। গ্রুপ কাদের করব? যাদের মধ্যে যত বেশি মিল পাবো তাদের গ্রুপ হবে। তার জন্য ক্লাসিফিকেশন অলওয়েজ ডিলস উইথ সিমিলারিটি, এটা মাথায় রাখবো। নেক্সট, এই 3 রকমের যে ক্লাসিফিকেশন, এটার বেসিস কি ছিল? আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, এটা হচ্ছে কৃত্রিম, এটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, এইটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, আর এইটা হচ্ছে বিবর্তনগত বা জাতিজনিত, বিবর্তনগত বা জাতিজনিত ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশন 3 রকমের: কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, ন্যাচারাল বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, আর জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি বা বিবর্তনগত শ্রেণীবিন্যাস পদ্ধতি। এবারে 3টে জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা হচ্ছে একদম ওল্ডেস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন, মানে এইটা হচ্ছে একদম আদি সিস্টেম অফ ক্লাসিফিকেশন। মানে প্রথম দিকে যখন জীবদের ক্লাসিফিকেশন করা হলো, যেমন অ্যারিস্টটল, যা আমরা জানি যে আমাদের অ্যারিস্টটলকে প্রাণী বিজ্ঞানী গুরুত্বপূর্ণ, এই অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশন, লিনিয়াসের যে ক্লাসিফিকেশন, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কেন? আর্টিফিশিয়াল সিস্টেমে কি আছে? এ ফিউ মরফোলজিক্যাল ক্যারেক্টার, এইগুলো ভালো করে শুনবে, মরফোলজিক্যাল ক্যারেক্টার। এই মরফোলজিক্যাল ক্যারেক্টার জিনিসটা কি? মরফোলজি মানে হচ্ছে এক্সটার্নাল, মানে হচ্ছে বাহ্যিক। তাহলে যে ক্লাসিফিকেশন কি হলো? বাহ্যিক কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে করলাম, তাদেরকে বলবো আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর যে সিস্টেমটাতে আমরা কি করব? গ্রসড মরফোলজি, গ্রসড মরফোলজি, ভালো করে টার্মগুলো শুনবে, টার্মগুলো কিন্তু নতুন সব। গ্রসড মরফোলজি মানে হচ্ছে, গ্রসড মানে হচ্ছে এন্টায়ার, এন্টায়ার মানে কি? সম্পূর্ণ, সম্পূর্ণ। যে এইটা মরফোলজি মানে কি? এক্সটার্নাল, তাহলে সম্পূর্ণ বাহ্যিক বৈশিষ্ট্যের উপর, মানে যতগুলো বাহ্যিক বৈশিষ্ট্য পাওয়া যায়, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সটার্নাল ক্যারেক্টার আর কনসিডার ইন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে আর্টিফিশিয়ালও বাহ্যিক বৈশিষ্ট্য, ন্যাচারালও বাহ্যিক বৈশিষ্ট্য। কিন্তু কি হলো? এই ন্যাচারালে এই বাহ্যিক বৈশিষ্ট্য ছাড়াও কিছু অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্যকেও কনসিডার করা হলো, অ্যানাটমিক্যাল ক্যারেক্টার। এই অ্যানাটমিক্যাল ক্যারেক্টার মানে কি? ইন্টারনাল ক্যারেক্টার, অর্থাৎ অন্তর্নিহিত কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ অন্তর্নিহিত কিছু বৈশিষ্ট্যকেও আমরা কনসিডার করলাম এখানে। তাহলে দেখো, artificial system of classification deals with only a very few morphological characters. On the other hand, natural system of classification deals with entire morphological character or gross morphological character with few anatomical characters. And the third one is the phylogenetic system of classification. থার্ড ওয়ানে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন যেটা, সেটাতে আমরা কি কনসিডার করলাম? সেটাতে কনসিডার করলাম ইভোলিউশনারি ক্যারেক্টার, ইভোলিউশনারি ক্যারেক্টার, ইভোলিউশনারি ক্যারেক্টার ধরে সেগুলো করলাম, মানে বিবর্তনগত, মানে একটা জীবের থেকে আর একটা জীবের মিল কত। এবং এখানে একদম এনাটমিক্যাল ক্যারেক্টার, জেনেটিক্যাল ক্যারেক্টার, যত সমস্ত ক্যারেক্টার নেওয়া যেতে পারে সব ক্যারেক্টার কনসিডার করলাম। তাই সব থেকে মডার্ন সিস্টেম অফ ক্লাসিফিকেশন হচ্ছে ফাইলোজেনেটিক, সব থেকে ওল্ডেস্ট হলো আর্টিফিশিয়াল সিস্টেম, আর ন্যাচারাল হলো তাদের মধ্যবর্তী সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এবং আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল দুটোতেই মরফোলজিক্যাল বা বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে করা হয়েছে,
কিন্তু ফাইলোজেনেটিক সিস্টেমে কোনো শুধুমাত্র মরফোলজি নয়, সেখানে মেন বেসিস হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ, মানে বিবর্তনগত তাদের মধ্যে বৈশিষ্ট্য, মানে ওর পূর্বপুরুষের কি ছিল, এর কি আছে, তারপরের জেনারেশনে কি হলো, এরকম ভাবে জীবেদের স্টাডি করছি। এইগুলো হচ্ছে ইভলিউশনারি ক্যারেক্টার। তার জন্য এটা হচ্ছে বেশি মডার্ন এবং বেশি জটিল। দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোইং ওয়ান ইজ দ্য মোস্ট কমপ্লেক্স টাইপ অফ ক্লাসিফিকেশন, দ্যাট ইজ দ্য ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। বাট মনে রাখবে, সব থেকে বেশি ম্যাক্সিমাম নাম্বার কনসিডার করা হয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার কোন ক্লাসিফিকেশনে ধরা হয়েছে, পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়বে, সেটা কিন্তু প্রাকৃতিক। কারণ আর্টিফিশিয়ালে খুব কম বৈশিষ্ট্য নিয়ে করেছি, ন্যাচারালে সর্বাধিক ক্যারেক্টারকে নিয়ে করেছি, এবং এখানেই সব থেকে বেশি সংখ্যক ক্যারেক্টার ধরা হয়। তাহলে পরীক্ষাতে পড়বে হুইচ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ডিল উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার্স, দ্যাট ইজ ন্যাচারাল সিস্টেম অফ ক্যারেক্টার, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর ফাইলোজেনেটিকটা কি উন্নত, কিন্তু সেখানে বেশি ক্যারেক্টার নেই, সেখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিয়েছি, ইভলিউশনারি ক্যারেক্টার, জেনেটিক্যাল ক্যারেক্টার, মলিকুলার ক্যারেক্টার, এই সমস্ত অ্যানাটমিক্যাল ক্যারেক্টার, এই সমস্ত ক্যারেক্টারকে নিয়ে করেছি। এবার 3 রকমের ক্লাসিফিকেশনের একটা করে উদাহরণ আমাদেরকে পড়তে হবে। এই 3 রকমের যে ক্লাসিফিকেশন রয়েছে, তার মধ্যে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন একটা এক্সাম্পল মনে রাখবে, অ্যারিস্টটল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, লিনিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ন্যাচারাল সিস্টেমের মধ্যে কে কে থাকবে, ন্যাচারাল সিস্টেমের মধ্যে থাকবে বেনথাম অ্যান্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। বেনথাম অ্যান্ড হুকার, বেনথাম অ্যান্ড হুকার খুব গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট। বেনথাম অ্যান্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এগুলো মাথায় রাখবে। আর আর্টিফিশিয়াল কি বললাম, অ্যারিস্টটল এবং লিনিয়াসের ক্লাসিফিকেশন। আর বেনথাম হুকারের ক্লাসিফিকেশন হয়ে গেল, এই যে বলেছিলাম স্পিসিস প্ল্যান্টেনাম যেমন রেখেছিলাম, তেমন জেনেরা প্ল্যান্টেনাম নামক যে বইটা, সেই বইটা লেখে কিন্তু বেনথাম এন্ড হুকার, এটা মাথায় রাখবে। দেখো আমি বলেছিলাম একটু আগে স্পিসিস প্ল্যান্টেনাম বইয়ের রচয়িতাকে লিনিয়াস, কিন্তু জেনেরা প্ল্যান্টেনাম বইটার রচয়িতাকে বেনথাম এন্ড হুকার। তারা কোন ক্লাসিফিকেশনকে ফলো করেছিল, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন হচ্ছে তাৎকাজান, কনকুইস্ট, এদের অর্থাৎ মডার্ন যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে কি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, মানে কনকুইস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন এইগুলো হয়ে গেল, তাৎকাজান সিস্টেম অফ ক্লাসিফিকেশন এইগুলো হয়ে গেল কি মডার্ন সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এবারে কারণ তাৎকাজান বলেছেন যদি বিবর্তনগত ক্যারেক্টারকে কনসিডার করা না হয়, তাহলে একটা কথা তিনি বলেছিলেন, ফ্লেশ উইদাউট বোন, FLESH, ফ্লেশ উইদাউট বোন, উইদাউট বোন। কে বলেছিলেন, তাক্তাজান, তাক্তাজান। ইনি হচ্ছেন কি যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনে ফ্লেশ উইদাউট বোন, মানে মাংস ছাড়া যেমন হাড়, মানে হাড় ছাড়া মাংস যেমন ভালো লাগে না, হাড়যুক্ত মাংসটা বেশি মানুষের প্রেফারেবল, তেমন বলছে ট্যাক্সোনমিতে ইফ উই ডু নট কনসিডার ইভলিউশনারি ক্যারেক্টার উইদিন ক্লাসিফিকেশন দেন ইট ইজ ফ্লেশ উইদাউট বোন। এটা মাংস ছাড়া হাড়ের মতো, অর্থাৎ বলছে আমাকে যদি ক্লাসিফিকেশন করতে হয় তাহলে অবশ্যই ইভলিউশনগত ক্যারেক্টারকে নিতেই হবে। কে বলেছেন, বিজ্ঞানী তাৎকাজান, এটা মনে রাখবে। এবং বেনথাম এবং হুকারের লেখা বইটার নাম কি বললাম আমি, জেনেরা প্ল্যান্টেনাম, এটাও একটা শর্ট কোশ্চেন, জেনেরা প্ল্যান্টেরাম, প্ল্যান্টেরাম কে লিখেছেন, বেনথাম অ্যান্ড হুকার, জেডি হুকার। বেনথাম অ্যান্ড হুকারের লেখা বই হচ্ছে জেনেরা প্ল্যান্টেনাম। এবার একটা বলি, এই যে লিনিয়াসের সিস্টেম, লিনিয়াস কেমন ধরনের, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই লিনিয়াসের যে ক্লাসিফিকেশনটা, এই লিনিয়াসের ক্লাসিফিকেশনকে বলা হয় সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এগুলো পরীক্ষাতে কোশ্চেন পড়ে, সেক্সুয়াল সিস্টেম অফ
ক্লাসিফিকেশন। তাহলে লিনিয়াসের যে ক্লাসিফিকেশন তাকে বলি সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কেন? কারণ লিনিয়াস প্ল্যান্টের সেক্সুয়াল পার্টকে নিয়ে করেছিলেন, প্ল্যান্টস সেক্সুয়াল পার্টকে নিয়ে তার ক্লাসিফিকেশন করেছিলেন। যেমন কি কি? প্ল্যান্টের যৌন অঙ্গ কোনগুলো? অ্যান্ড্রোসিয়াম মানে পুংকেশর চক্র, গাইনোসিয়াম, এগুলোর উপর ভিত্তি করে করেছিলেন। মানে কারো দেখলেন পুংকেশর চক্র একটা আছে, যাদের পুংকেশর চক্র একটা তাদেরকে সবগুলোকে এক জায়গায় গোষ্ঠীবদ্ধ করলেন। আমি কি বললাম? কম ক্যারেক্টার নিয়ে করলেই সেটা হয়ে গেল কি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। লিনিয়াসেরটা আর্টিফিশিয়াল সিস্টেম। লিনিয়াসের ক্লাসিফিকেশন যেটা সেটা কেমন? আর্টিফিশিয়াল, কিন্তু আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কিন্তু এইটার আরেকটা নাম কি? সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কেন? কারণ তিনি ফুলের অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামের উপর ভিত্তি করে করেছিলেন, অর্থাৎ ফুলের জননাঙ্গের উপরে কাজ করেছিলেন। যেমন মনেন্ড্রিয়া, যাদের একটা অ্যান্ড্রোসিয়াম আছে, ডায়ান্ড্রিয়া দুটো অ্যান্ড্রোসিয়াম আছে, ট্রায়েন্ডিয়া, টেট্রান্ডিয়া, পেন্টান্ডিয়া, এরকম করে লিনিয়াস কি করেছিলেন? ক্যাটাগরি করেছিলেন, প্ল্যান্টগুলোকে ক্লাসিফাই করেছিলেন। তাই লিনিয়াসের সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে আমরা কি বলছি? সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাই আজকের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অবধি আলোচনা করলাম। আশা রাখবো তোমাদের ভালো লেগেছে এবং মুখস্থ হয়েছে, এবং অবশ্যই তোমাদের যদি ক্লাসগুলোকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে হ্যাঁ বুঝতে পারছি, বা কোনো জায়গা যদি প্রবলেম হয় সেই জায়গাটা বলতে হবে। কারণ আমরা চাইবো তোমাদের সুবিধার জন্য ক্লাসগুলো নিচ্ছি, যাতে তোমরা ইজিলি, অনেক স্টুডেন্ট রয়েছে যাদের হয়তো প্রবলেম হচ্ছে বিভিন্ন দিকে, তাদের সাহায্য করার জন্যই কিন্তু আমরা এই উদ্যোগ নিয়েছি, বা তাদের জন্যই ক্লাস কিন্তু দিচ্ছি। তাই তাই তোমাদের লাইক এবং কমেন্ট অবশ্যই আমাদের সঙ্গে তোমাদের যোগাযোগকে বাড়িয়ে তুলবে, এবং তোমাদের সাথে আমাদের একটা সম্পর্ক ক্রিয়েট হবে। তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, শুধু এখানে একমুখী হিসাবে তোমরা ভিডিও দেখলে কোনো রেসপন্স করলে না, এবারে তুমি ভিডিও দেখছো একটা রেসপন্স করছো, মানে আমি কি বুঝতে পারবো যে তুমি আমার ক্লাস দেখছো, বা তুমি দেখছো, তোমার সাথে একটা কমিউনিকেশন তৈরি হবে, আমার তোমার সাথে একটা বন্ডিং তৈরি হবে। তাতে তুমি আমাকে পরবর্তীকালে অন্য কোশ্চেন করলে আমি অবশ্যই তোমাকে প্রায়োরিটি দেবো যে হ্যাঁ এই ছেলেটা প্রতিদিন ক্লাস করছে, রেগুলার ক্লাস করছে, একে আমি আরো যদি তোমার কিছু প্রবলেম থাকে সেটা সলভ করার জন্য, বা বায়োলজি রিলেটেড বিভিন্ন সমস্যার জন্য সবসময়তেই কিন্তু থাকবো। তো এই কথাটা বলবো। তাহলে অবশ্যই যদি ভালো লাগে, যেমন বললাম, যদি ভালো লাগে তাহলে লাইক এবং একটা কমেন্ট করব, এবং আশা রাখবো পরবর্তী ক্লাস আবার যখন দ্বিতীয় ক্লাসকে নেবো এই পার্টের, সেটার জন্য তোমরা রেডি থাকো, তার আগেই পড়া রেডি করে নেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রিপারেশন নিতে থাকো, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তোলো।